শ্রী শ্রী ঠাকুর বলছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। 1882 সালের এক রবিবার ভাগ্নের সঙ্গে গঙ্গার ধারের এক বাগানে বেড়াতে এসেছেন মহেন্দ্রনাথ গুপ্ত অর্থাৎ শ্রীম। ভাগ্নেই তাকে বলেন গঙ্গার ধারের বাগানে একজন পরমহংসের কথা। সেই প্রথম শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার সাক্ষাৎ, আর শুরুতেই এমন কথা শুনে সেই যে বিভোর হলেন, আজীবন রয়ে গেল সেই মগ্নতা, যা তাকে লিখিয়ে নিয়েছিল শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যে মহাগ্রন্থ কালকে অগ্রাহ্য করে চিরকালীন হয়ে গিয়েছে। অথচ এমন গ্রন্থের জন্য রীতিমতো খুনের হুমকি পেয়েছিলেন তিনি। আদৌ বইটিতে বর্ণিত শ্রীরামকৃষ্ণের বলা কথাগুলি তারই কিনা সন্দেহ প্রকাশ করা হয়েছে তা নিয়েও। মাস্টারমশাই নামে পরিচিত ছিলেন তিনি। পড়াতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্কুলে। ডায়েরি লিখতেন খুব অল্প বয়স থেকেই, আর সেই দিনলিপি লেখার অভ্যেসই তাঁর দারুণ কাজে এসেছিল কথামৃত লেখার সময়। তিনি নিজেই জানিয়েছিলেন যে চৈতন্য চরিতামৃত ছাত্রজীবনে তাঁর দারুণ প্রিয় ছিল। কে জানত সেই মানুষটি এই যুগের এক মহাগ্রন্থ লিখবেন এক মহাপুরুষকে নিয়ে। অথচ খুব কম বয়সে মাকে হারানো শ্রীম সাংসারিক সমস্যায় এমন জর্জরিত হয়ে পড়েছিলেন যে আত্মহত্যার চিন্তাও উকি দিয়ে যেত মনে। কিন্তু সবটা বদলে যায় রবিবাসরীয় সেই সন্ধ্যায়। শ্রী শ্রী ঠাকুরকে প্রথমবার দেখার পরই তিনি বুঝতে পারেন এইবার তার জীবন এক দিশা খুঁজে পেয়েছে। যদিও শ্রীম দর্শনের প্রথম খণ্ডে রয়েছে তার সঙ্গে ঠাকুরের কথোপকথনের এক বর্ণনা। আত্মহত্যার প্রসঙ্গ উঠেছিল সেখানেও, অর্থাৎ অস্থিরতা তখনও রয়ে গিয়েছিল তার মনে। যা শুনে ঠাকুর বলেন, ও কথা কেন, তোমার যে গুরু লাভ হয়েছে, তোমার আবার ভাবনা কি? গুরু যে তোমার পিছু পিছু রয়েছেন, ভাবনা কি? গুরু সব কিছুর মোড় ফিরিয়ে দেবেন। এভাবেই ধীরে ধীরে তাকে আলোর দিকে নিয়ে গিয়েছিলেন ঠাকুর। শ্রী শ্রী ঠাকুরের প্রয়াণের বছর 2 পরে শুরু হয় কথামৃত লেখার কাজ। যদিও তার সঙ্গে ঠাকুরের 71টি সাক্ষাতের সবটাই ডায়েরিতে লেখা ছিল, কিন্তু বই লেখা শুরু হয় সেই সময়ই। বেশ কিছুটা লেখা হওয়ার পর নীলাম্বরবাবুর ভাড়া বাড়িতে সেই পাণ্ডুলিপি শুনিয়েছিলেন শ্রী শ্রী মা সারদা দেবীকে। দিনটা ছিল রথযাত্রা। শ্রী শ্রী মা মুগ্ধ হয়ে শুনেছিলেন। পরে 1890 সালেও আরও কিছু অংশ শ্রী শ্রী মা সারদা দেবীর সামনে পড়ে শোনান শ্রীম। এরপর প্রকাশিত হয় পরমহংসদেবের উক্তি। এসবই কথামৃত প্রকাশিত হওয়ার আগের পর্ব। বইয়ের নাম প্রথমে ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃতম, কিন্তু শেষ পর্যন্ত নাম রাখা হয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রথম খণ্ড প্রকাশিত হয় 1902 সালে। এরপর 1904, 1908 এবং 1910 সালে পরবর্তী 3টি খণ্ড প্রকাশ পায়। পঞ্চম খণ্ডটি প্রকাশিত হয়েছিল অবশ্য অনেক পরে, 1932 সালে। সেই বছরই তার প্রয়াণের বছর। অথচ যখন ঠাকুরের সঙ্গে সাক্ষাতের বিবরণ তিনি লিখে রাখছিলেন ডায়েরিতে, ভাবেননি এই নিয়ে একদিন বই লিখবেন। কেবলই তিথি, নক্ষত্র, তারিখ সহযোগে নিত্য অভ্যাসে রোজকার অভিজ্ঞতা লিখে রাখতেন তিনি। তবে এই লেখাটি অত্যন্ত গভীর মনোযোগ সহকারে লিখেছিলেন তিনি। প্রয়োজনে রাত জেগেও লেখার আগে ধ্যান করতেন। তারপর সমস্ত কথা খুঁটিনাটি স্মৃতি থেকে সংগ্রহ করে সাদা পাতায় ফুটিয়ে তুলতেন। এমন নিখুঁত লিখিত বিবরণ ছিল বলেই পরবর্তী সময়ে এমন মহাগ্রন্থের পরিকল্পনা ও সার্থক রূপায়ণ সম্ভব হয়েছিল। বই ছাপতে গিয়ে কিন্তু বেগ পেতে হয়েছিল। বসুমতীর উপেন চট্টোপাধ্যায় থেকে প্রকাশক গুরুদাস চট্টোপাধ্যায় বইটি ছাপতে রাজি ছিলেন না। অগত্যা প্রকাশক হতে রাজি হন তাঁরই ছাত্র স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ। বইটি লেখার উদ্দেশ্য প্রথম থেকেই ছিল শ্রী শ্রী ঠাকুরের বাণী সকলের কাছে পৌঁছে দেওয়া। আদপে সংসারী মানুষটি ছিলেন ঘোরতর সন্ন্যাসী।
শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে সাক্ষাতের পর 50 বছর বেঁচেছিলেন তিনি। এই পুরো সময়টাই আধ্যাত্মিকতার ভেতরই ছিলেন তিনি। তাঁরই কথায়, এ কি আর আমি করেছি, ঠাকুরের কাজ ঠাকুরই করেছেন। তিনি মেধারূপে, ইচ্ছাশক্তিরূপে আমার ভেতর আবির্ভূত হয়ে লিখিয়েছেন। সবসময় চেয়েছেন বইয়ের দাম যতটা সম্ভব কম রাখা, যাতে বেশি সংখ্যক মানুষ পড়তে পারে। পরিকল্পনা ছিল আরও 2টি খণ্ড লেখার, তার লেখাতেই রয়েছে। শ্রী শ্রী কথামৃত 6-7 খণ্ডে সমাপ্ত হইলে শ্রীমুখ কথিত চরিতামৃত অবলম্বন করিয়া একটি জীবনী লিখিবার উপকরণ পাওয়া যাইবে। দুর্ভাগ্যের তা হয়ে ওঠেনি। 5ম খণ্ড প্রকাশে বিলম্বের পেছনে ছিল তাঁর শারীরিক অসুস্থতা, কিন্তু সমস্ত প্রতিকূলতাকে অগ্রাহ্য করে নিজের কাজ করে গিয়েছেন শ্রী ম। 1932 সালের 3রা জুন রাত্রি 9টা পর্যন্ত প্রুফ দেখেছিলেন। পরদিনই প্রয়াত হন, অর্থাৎ একেবারে শেষ দিন পর্যন্ত নিজের লেখায় মগ্ন থেকেছেন শ্রী ম। অথচ এমন নিমগ্নতা সত্ত্বেও সমালোচনা পিছু ছাড়েনি। এমনও সংশয় ছিল অনেকের যে তিনি যা লিখেছেন সবই বানানো, এমনকি রীতিমতো খুনের হুমকি দেওয়া চিঠিও পেয়েছেন। তবে সেসব পেছনে রয়ে গিয়েছে, থেকে গিয়েছে তাঁর কাজ, যা চিরকালীন, যা অক্ষয়। শ্রী শ্রী ঠাকুরের বাণীকে পৃথিবীময় ছড়িয়ে দিতে যে গ্রন্থের প্রয়োজন ছিল অনস্বীকার্য। নশ্বর জীবনে পাওয়া প্রাণ খোয়ানোর হুমকি মিলিয়ে গিয়েছে অন্তরিক্ষে। গ্রন্থটির সঙ্গে সঙ্গে শ্রী মও পেয়ে গিয়েছেন অমরত্ব। শ্রী ম ছিলেন নিখাত মাস্টারমশাই। বাঙালি মাস্টারমশাইদের আর্কেটাইপ ভেঙে গিয়েছে গত 50 বছরে। সেই সময় থেকে আরেকটু পিছিয়ে গেলে দেখা যাবে বাংলার সুশিক্ষিত যুবকেরা শিক্ষকতাকে নিছক বিদ্যাদানের পেশা নয়, দেশ গড়ার কাজ হিসাবে বেছে নিতেন। এটা 19 শতকের দ্বিতীয়ার্ধের কথা। সেই সময়ের কথা যখন উত্তর কলকাতার একাংশকে বাংলার এথেন্স বলতেন কেউ কেউ। সংকুচিত অর্থে হলেও বাংলার কলকাতা কেন্দ্রিক উচ্চ ও মধ্যবিত্ত সমাজে একটা আলোড়ন যে শুরু হয়েছিল তা অস্বীকারের কোনো জায়গা নেই। তাকে নবজাগরণ বলা হবে নাকি অন্য কোনো নামে ডাকা হবে সে প্রশ্ন স্বতন্ত্র। তবে ওই উত্তর কলকাতায় পায়ে হাঁটা দূরত্বে বসতবাড়ি ছিল রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শিবনাথ শাস্ত্রী, কেশবচন্দ্র সেন, নরেন্দ্রনাথ দত্ত এবং জোড়াসাঁকো ঠাকুরবাড়ির এক ঝাঁক প্রতিভাবান বাঙালির। ভূগোলটা আরেকটু টেনে বাগবাজারে গিরিশ ঘোষের বাড়ি পর্যন্ত নিয়ে গেলে ম্যাপিংটা আরও পরিষ্কার হবে। সেই সঙ্গে খেয়াল করে দেখার মতন যে এই সকল মনীষীদের একটি বড় অংশ শিক্ষকতাই করেছেন। বিদ্যাসাগর মশাই যার শ্রেষ্ঠ উদাহরণ। ঋজু যুক্তিবাদী পাশ্চাত্য ও প্রাচ্যের জ্ঞান ভাণ্ডার প্রকৃত অর্থে আত্মস্থ করে শিক্ষা ও নারী মুক্তি নিয়ে ভাবিত তিনি। মোকাম কলিকাতার আলোকোজ্জ্বল এই মেধাবী গোলার্ধের শিবনারায়ণ দাস লেনে 1854 সালে জন্ম হয় মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তর। মাস্টারমশাই শিবনারায়ণ দাস লেনে জন্মালেও পরে তাদের বাসস্থান হয় 13/2 গুরুপ্রসাদ চৌধুরী লেনে। এখন তা 14 নম্বর, যাকে আমরা কথামৃত ভবন বলে চিনি। মাস্টারমশাইয়ের কথা বলতে গেলেই উঠে আসে কথামৃতর কথা। তার সারা জীবনের সাধনাতেই তার পরিচিতি হবে, এতে আশ্চর্যের কিছু নেই। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বাঙালির চিরকালের অন্তরের ধন। এই 21 শতকে এসে আমরা কোন দর্শনের কথা পাই কথামৃতে? 2013 সালে মনীন্দ্রগুপ্ত একটি প্রবন্ধে আমাদের সে কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এই দর্শন বাহির ও ভেতরের মর্ম খুলে দেখায়। আমরা প্রাণীরা, পাথরেরা, জ্যোতিষ্কেরা সবাই একই ম্যাজিকে তৈরি। আমরা সত্য মিথ্যা, আলো অন্ধকার, বিদ্যা অবিদ্যার পারে বসে বাচ্চাদের মতো খেলেছি। আমরা পুরুষ সাজি, মেয়ে সাজি, যুবক সাজি, বৃদ্ধ সাজি, দপদপ করে জ্বলি, টিম টিম করে নিভে যাই। কে জানে, হয়তো শূন্যও আমরা, আকাশও আমরা। মনীন্দ্রবাবু শ্রী শ্রী রামকৃষ্ণ দর্শনের যে সারাৎসার আমাদের জন্য নির্মাণ করলেন, তার মূল অবলম্বন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত।
যার প্রণেতা মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী শ্রী ঠাকুরের ভক্তমণ্ডলীর একটি বড় বৈশিষ্ট্য হল তারা প্রায় প্রত্যেকে প্রাতিষ্ঠানিক বিদ্যায়তনের জলহাওয়ায় বড় হয়ে উঠেছেন এবং অনেকেই যথেষ্ট কৃতী ছাত্র। মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত রীতিমতো ভালো ছাত্র বলেই পরিচিত ছিলেন। তিনি হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় হন, প্রেসিডেন্সি কলেজ থেকে ফার্স্ট আর্টস এবং বিএ পরীক্ষায় যথাক্রমে পঞ্চম এবং তৃতীয় হন। কলেজে ইতিহাস, দর্শন, ইংরেজি, সাহিত্য, বিজ্ঞান পড়েন। শোনা যায় গ্র্যাজুয়েশনের সময় অঙ্ক পরীক্ষার নির্ধারিত দিনে তিনি নাকি পরীক্ষাই দেননি, নইলে হয়তো রেজাল্ট আরও ভালো হতে পারত। কলেজের শেষের দিকেই ব্রাহ্ম সমাজে তার যাতায়াত শুরু হয়। বিশেষ করে কেশবচন্দ্র সেনের বক্তৃতায় তার বিশেষ রুচি ছিল। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে বিয়ে পড়তে পড়তেই কেশবচন্দ্র সেনের নিকট আত্মীয়া নিকুঞ্জ দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ডিগ্রি পরীক্ষার পর মাস্টারমশাই সামান্য কিছুদিন কলকাতার একটি সওদাগরি অফিসে কাজ করে চলে যান যশোরের নড়াইল হাই স্কুলের হেডমাস্টার হয়ে। সেখান থেকে মেট্রোপলিটন স্কুলের শ্যামবাজার ব্রাঞ্চের হেডমাস্টার হয়ে আসেন। মেট্রোপলিটন স্কুল ছিল বিদ্যাসাগর মহাশয়ের প্রতিষ্ঠা করা। তার সঙ্গে মহেন্দ্রনাথের অত্যন্ত সুসম্পর্ক ছিল। তিনি এই স্কুলের বিভিন্ন শাখায় কাজ করেছেন। পরিস্থিতি এমন হয় যে একসময় তিনি নাকি একই সঙ্গে 3টি স্কুলের হেডমাস্টার ছিলেন। কিন্তু এরই মধ্যে 1882 সালে মহেন্দ্রনাথের অন্তর্জগতে একটি বড়সড় বিপ্লব ঘটে যায়। তার জীবনে আসেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি প্রথম সাক্ষাতে মহেন্দ্রনাথকে বিরাট প্রশ্রয় না দিলেও মহেন্দ্রনাথ বুঝেছিলেন এই মানুষটি তার সাধনের উড়াল বিন্দু। শ্রী শ্রী ঠাকুর কলকাতার ইংলিশম্যানদের বেশ ব্যঙ্গ করলেও ইংরেজি শেখা বাঙালিরা শ্রী শ্রী ঠাকুরের ভাষায় আফিম খাওয়া ময়ূরের মতোই দক্ষিণেশ্বরের ঠাকুরের সামনে গিয়ে হাজির হতেন। কিন্তু ঠাকুর মানুষ চিনতেন, তাই মাস্টারমশাইকে চিনতে তার ভুল হয়নি। স্পষ্ট জানিয়েছিলেন, তোমায় চিনেছি তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে, তুমি আপনার জন, এক সত্তা, যেমন পিতার পুত্র। এরপর আর ঠাকুরকে বাদ দিয়ে মাস্টারমশাইয়ের অস্তিত্ব থাকে কি করে? আরেকটি সংকট ঘটল 1886 সালে। সে বছর পরীক্ষায় শ্যামবাজার মেট্রোপলিটন স্কুলের রেজাল্ট অন্যবারের চেয়ে খারাপ হওয়ায় বিদ্যাসাগর মহাশয় মহেন্দ্রনাথের কাশীপুরে শ্রী শ্রী ঠাকুরের কাছে নিত্য যাওয়া আসা নিয়ে কটু মন্তব্য করায় মাস্টারমশাই স্কুলের চাকরি থেকে পদত্যাগ করলেন। অবশ্য সঙ্গে সঙ্গেই রিপন কলেজে অধ্যাপনার কাজও মিলে গেল। কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের স্কুল পরিচালনায় এমন সিদ্ধান্ত নিয়ে এখনও অনেকেই অবাক হন। এমনিতেই মহেন্দ্রনাথ ছাত্রাবস্থা থেকেই বিদ্যাসাগর মহাশয়ের ব্লু আইড বয়। মাস্টারমশাইয়ের কথাতেই নরেন্দ্রনাথ দত্তকে তিনি বউবাজার ব্রাঞ্চের হেডমাস্টার করেছিলেন এবং বিদ্যাসাগর মহাশয়ের জামাই সূর্যকুমারের রোষে নরেন্দ্রনাথের চাকরি যাওয়ার সংবাদটিও মহেন্দ্রনাথের মাধ্যমেই নরেন্দ্রনাথকে জানানো হয়। এমনকি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 3য় খণ্ডের শুরুতেই বিদ্যাসাগর মহাশয়ের বাদুরবাগানের বাড়িতে 1882 সালের 5ই আগস্ট শ্রী শ্রী ঠাকুরের আসার কাহিনীটি লিপিবদ্ধ আছে। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে পরিচয়ের বহু আগে থেকেই ডায়েরি লেখার অভ্যেস মহেন্দ্রনাথের। শ্রী শ্রী ঠাকুরের কাছে আসার পর মাস্টারমশায়ের ডায়েরি লেখার অভ্যেসই কথামৃতের আকর। কিন্তু ঠাকুরের বক্তব্যের ধারা বিবরণী লেখেননি তিনি, সামনে বসে নোটও নেননি। বাড়ি এসে নিজস্ব সাংকেতিক বাক্যে লিখে রাখতেন তাঁর কথা। শুরুতে ভাবেননি এমন একটা বই লিখবেন, নিজের জন্যই নিজের মতো করে লিখে গেছেন সেই সাংকেতিক দিনলিপিমালা। 1882 সালের 26শে ফেব্রুয়ারি থেকে 1886 সালের 15ই আগস্ট ঠাকুরের মহাসমাধি পর্যন্ত যে সময়কাল, তাই কথামৃতের টাইম লাইন। তবে ঘড়ির কাঁটা কি কাল মাপতে পারে? কথামৃত বস্তুত টাইমলেস। মাস্টারমশাই ঠাকুরের মহাসমাধির পরেই অনুভব করেন এই রকম একটা বই লেখার প্রয়োজনীয়তা। বাইবেলের নিউ টেস্টামেন্ট ছিল মাস্টারমশাইয়ের খুবই পছন্দের, কিন্তু তিনি চাইছিলেন এমন একটি বই লিখতে যেখানে ইতিহাস শুধু
তথ্য বিবরণী নয়, বরং তার বিশ্বাস ছিল ইতিহাস হবে হিস্ট্রি অফ ওয়ান্স মাইন্ড অ্যান্ড সোল। সম্ভবত এই ইতিহাস সম্বন্ধে তার এই অত্যাশ্চর্য আধুনিক বোধই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর সাফল্যের চাবিকাঠি। জীবনী লেখার প্রথাগত আচার ছেড়ে কাঙ্ক্ষিত মানুষটির অন্তরাত্মাকে ছুঁতে চাওয়ার এই প্রচেষ্টাই মাস্টারমশাইকে অন্যদের থেকে আলাদা করে দেয়। আবার স্মৃতি লেখার আরেকটি সমস্যা হলো নিজের কথা বড় হয়ে ওঠা। নিজেকে আড়াল করতে না পারায় অনেক স্মৃতিকথাই শেষ পর্যন্ত নিজের কথায় পর্যবসিত হয়। মাস্টারমশাই সেদিক থেকেও ব্যতিক্রম। কথামৃতে তিনি আছেন নিজের পরিচয় লুকিয়ে। মাস্টারমশাই, মণিমোহন ভক্ত, মহিন্দর একজন ভক্ত, মণি ইত্যাদি নামের আড়ালে নিজেকে লুকিয়ে নিয়েছেন। এমনকি গ্রন্থকারও স্বনামে নয়, শ্রী ম। মাস্টারমশাই বলেছেন, যে লেখার লেখক নিজ চোখে দেখেছেন, নিজ কানে শুনেছেন ঠাকুরের কথা ও কাজ, আবার সেই দিনই লিখেছেন, তাই ফার্স্ট ক্লাস এভিডেন্স। 2 নম্বর হলো যিনি দেখেছেন শুনেছেন কিন্তু অনেক পরে লিখেছেন। আর 3 নম্বর হলো যার সংগ্রহ অন্যের কাছ থেকে শুনে। এর সঙ্গে আর এক ক্লাসের এভিডেন্স দেখতে পাওয়া যায় মাঝে মাঝে। একে 4th ক্লাস বলা যেতে পারে। লেখকের নিজের দেখা ও শোনা কথা, কিন্তু তৎকালে লিখিত নয়, আর অপরের নিকট হতে সংগ্রহ করা, এই দুইয়ের মিশ্রিত লেখা। কথামৃত এই ফার্স্ট ক্লাস এভিডেন্স। আমরা নিজ চক্ষুতে ঠাকুরের যে কার্য দেখেছি এবং নিজ কর্ণে তার যে মহাবাক্য শুনেছি, বাড়ি এসে তাই ডায়েরিতে লিখেছি। সেই দিনই, কখনো সমানে কয়েকদিন ধরে লিখেছি। মূল গ্রন্থে বিবৃত সমস্ত সিনে আমরা উপস্থিত ছিলাম। স্বামী বিবেকানন্দ প্রথম থেকেই মাস্টারমশাইয়ের কাজের মূল্য বুঝেছিলেন। 1897 সালের 24শে নভেম্বর দেরাদুন থেকে তিনি মাস্টারমশাইকে একটি চিঠি লিখেছিলেন। নিজের লেখা নিজের উদ্যোগে ছাপার ব্যবস্থা করা বাংলায় এমন বেশ কয়টি হয়েছে। তা কখনো অভিধান, কখনো মহাভারতের অনুবাদ, সবেতেই লেখকের প্যাশন স্পষ্ট। কিন্তু মাস্টারমশাইয়ের লড়াইটা ছিল অন্য জায়গায়। একজন যুগপুরুষের অন্তরাত্মাকে স্পর্শ করা এবং তা লিপিবদ্ধ করা। কথামৃত 4th খণ্ড এবং 5ম খণ্ডের প্রকাশের মধ্যে 22 বছরের ব্যবধান। এর মধ্যে ভবানীপুরের গদাধর আশ্রম থেকে আমহার্স্ট স্ট্রিটের মর্টন স্কুলে আসতে গিয়ে একবার একটি ডায়েরি ভুলবশত এসপ্ল্যানেডের কালীঘাটের ট্রামে ফেলে আসেন তিনি। পরে অবশ্য তা পাওয়াও যায়, কিন্তু এই দীর্ঘ সময় সম্ভবত এক পলের জন্য তিনি নিজের কাজ থামাননি। স্বামী গম্ভীরানন্দজি মহারাজ তাঁর শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকায় মাস্টারমশাই সম্পর্কে লিখেছেন, শেষ জীবনে যাহারা মাস্টারমশাইকে দর্শন করিয়াছেন তাহারা জানেন যে তাহার বাসস্থান তখন প্রাচীন ঋষিদের তপভূমিতে পরিণত হইয়াছিল। সংসারের প্রবল তরঙ্গ উদ্বেলিত স্রোত নিম্নে প্রবাহিত, আর রাজপথের কোলাহলের ঊর্ধ্বে হিমালয়ের নীরবতা বিরাজমান। 1932 সালের 4 জুন মৃত্যুর আগের রাতেও তিনি 5ম খণ্ডের প্রুফ দেখছিলেন। 5ম খণ্ড প্রকাশিত হয় তাঁর মৃত্যুর পর, সে বছর 24শে আগস্ট। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মতন প্রজ্ঞাবান মানুষকে প্রজন্মবাহিত করার জন্য তাই মাস্টারমশাইকেই প্রয়োজন ছিল। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের রচয়িতা শ্রী ময়ের কথা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।